মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে। সোমবার তোলা হবে আদালতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 2 আবেদন উচ্চ আদালতে খারিজ। জয়কে নিয়ে কটূক্তি করায় তদন্তের নির্দেশ। রাজধানীর কলাবাগানে জুলহাস তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তারকৃত সদস্যের 3 দিনের রিমান্ড। জড়িত 3 জনের পরিচয় পাওয়ার দাবি ডিএমপির। রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী, বাংলাদেশ ব্যাংকের কারো জড়িত থাকার প্রমাণ মেলেনি বললেন তদন্ত কমিটির প্রধান ড ফরাস উদ্দিন। বরিশালে শিক্ষা বোর্ডের ভুলে প্রাণ গেল এক মেধাবী শিক্ষার্থীর। ছেলের মৃত্যুর পর কৃতকার্যের খবর জানলেন বাবা, বিচার দাবি। এবং আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর 15% ভ্যাট চাপিয়ে দেয়া হবে না জানালেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগে বাধা হয় এমন কোনো কাজ করবে না সরকার। প্রবাসের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পূর্বাঞ্চল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সহ 3 জনকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় রাজধানীর পূর্বাঞ্চল থেকে আসলাম চৌধুরীকে গাড়ি চালক ও এক ব্যক্তি সহ আটক করা হয়। পরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাত 9টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা ডিবি প্রাঙ্গণে ভিড় করেন। কাল আটককৃতদের আদালতে তোলার কথা রয়েছে। এদিকে আগ্রায় মোসাদ এজেন্টের সাথে অন্তত 3 দিন তার বৈঠকের তথ্য প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া বৈঠক চলাকালে একদিন লন্ডনে অবস্থানরত বিএনপির শীর্ষ এক নেতার সাথেও তারা ভিডিও কনফারেন্সে কথা বলেন। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সরকার উৎখাতে বিদেশি সহায়তা চাওয়া দেশের জন্য অশনি সংকেত। বিস্তারিত কমলদের রিপোর্টে। আগ্রা থেকে ফেরার পথে ওরা একটা চা চকলেট বলে যে একটা চা চকলেট, তো আমিও কৌতূহলবশত গেলাম। আত্মপক্ষ সমর্থন করে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ভিডিও বক্তব্য যেসব তথ্য দিয়েছেন সেখানে অধিকাংশ তথ্য তিনি গোপন করেছেন বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে এখন পর্যন্ত যেসব তথ্য প্রমাণ রয়েছে তাতে দেখা গেছে, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে ভারতের আগ্রার একটি হোটেলে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে 4 দিনে সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে 3 দিন তারা একাধিক স্থানে বৈঠক করেছেন। বৈঠকের স্থান যেমন ভিন্ন ছিল, তেমনি আসলাম চৌধুরীর পরিহিত পোশাকও ছিল ভিন্ন ভিন্ন। একদিন তিনি কোট এবং টাই পরিহিত অবস্থায় থাকলো, আরেকদিন তিনি কোট পরল, টাই পরেননি। আরেকদিন তিনি ছিলেন কোট টাইবিহীন, শুধুমাত্র গোলাপি রঙের শার্ট পরিহিত অবস্থায়। ছবি, ভিডিও সহ সব তথ্য প্রমাণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আমরা খুব স্পষ্ট ভাষায় যে কথা বলতে চাই, বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে মোসাদের সাথে বৈঠকের বিষয়টি অস্বীকার করা হলো। ঘনিষ্ঠজনদের মাধ্যমে দেওয়া ভিডিও বক্তব্যে আসলাম চৌধুরী স্বীকার করেছেন, মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠকের সময় দেশের রাজনীতির নানা বিষয় নিয়ে কথা হয়েছিল। যখনই আমার পলিটিক্যাল মানুষ পেয়েছে, আমার থেকে হয়তো কথাবার্তা জানতে চেয়েছে। কারোর সাথে যে কোনো জায়গায় পরিচিত হলে আমরা বাংলাদেশের কথা তো বলি, যেহেতু আমি রাজনীতি করি ব্যবসায়িক পাশাপাশি। একইভাবে গণতন্ত্রের কথা আমরা বলে থাকি। যে কোনো জায়গায় যে কথাগুলো তো বলা হয়, এক্ষেত্রে গণতন্ত্রের কথা বলা বা কোনো কিছু এক্সপ্লেইন করা, যে কারোর সাথে দেখা, দেশি বিদেশি যে কারোর সাথে যদি আমাদের দলের ফিলোসফির কথা কেউ জিজ্ঞেস করে, আমরা তো কথাগুলো বলি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এইভাবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো কিংবা সরকার উৎখাতে সহায়তা চাওয়া দেশের জন্য অশনি সংকেত। ইসরায়েলের যে ইহুদি রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই, সেখানে রাষ্ট্রের নাগরিকের যোগাযোগের তো কোনো প্রশ্নই আসে, এবং সেটি যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মধ্যে পড়ে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি পদবী সহ এরকম করবেন, যে রাজনৈতিক দল তাকে ওই পদবী দিয়েছে তার ঘাড়েও এই দায় এসে পড়বে এবং সেই দলও দায় এড়াতে পারবে না। এই রাষ্ট্রবিরোধী গভীরতা কোথায়? সেটি কি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য করছে, নাকি সরকারকে উৎখাতের জন্য করছে, না রাষ্ট্রে অস্থিতিশীলতা করার জন্য করছে, সেটি খতিয়ে দেখার যথেষ্ট প্রয়োজন আছে। আসলাম চৌধুরী বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য সচিব থেকে মাত্র কয়েক বছরে তিনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। কমল দে, সময় সংবাদ, ঢাকা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার অনুমতি এবং মামলার নথি তলব চেয়ে করা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকল না। রোববার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 10ই মে শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য ছিল রোববার। গত 17 এপ্রিল বিচারিক আদালতে তদন্ত কর্মকর্তাকে জেরা করার অনুমতি এবং মামলার নথি তলব চেয়ে দুটি আবেদন জানালে তা খারিজ করে দেন আদালত। পরে হাইকোর্টে আবারও আবেদন জানান বেগম জিয়া। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে। এ মামলায় আগামী 19 মে বেগম জিয়ার আদালতে আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে। যেহেতু আবেদন খারিজ হয়ে গেছে, এখন পরবর্তী ধার্য তারিখে আগামী 19 মে মামলার 342 হতে আইনগত আর কোনো বাধা থাকলো না, আগেও ছিল না। কোর্টে দুটি রিভিশন দায়ের করেছিলাম, সেই দুইটি রিভিশনের মামলা শুনানি শেষে আজকে দুইটি রিভিশন মহামান্য হাইকোর্ট এটি খারিজ করে দিয়েছেন। আমরা এই ব্যাপারে উচ্চ আদালতে যাব। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন আদালত। গত 1 মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত এক অনুষ্ঠানে বেগম জিয়া জয়কে নিয়ে কটূক্তি করেন। রোববার এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে মানহানির একটি মামলার জন্য আবেদন করা হয়। আবেদনটি করেন জননেত্রী পরিষদের সভাপতি ABM সিদ্দিকী। পরে মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে শাহবাগ পুলিশকে নির্দেশ দেন। তিনি বলেন সজীব ওয়াজেদ জয়ের $300 মিলিয়ন, যা 250 কোটি টাকার সমমান, এই অর্থ তিনি কোথায় পেলেন বলে তিনি তাকে মানহানি করে একটা তথ্য দিলেন। আমরা এর প্রতিবাদে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মহামান্য আদালতে যে মামলা দায়ের করছি। রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু মাহবুব তনয় হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শিহাবকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বলেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া শাটার গানের মালিকই পুলিশের হাতে ধরা পড়া শরীফুল ইসলাম শিহাব। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়া 5 জনের মধ্যে অন্তত 3 জনকে শনাক্ত করা গেছে। রোববার দুপুরে শরীফুল ইসলাম শিহাবকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, শনিবার কুষ্টিয়ায় অভিযানে গ্রেপ্তার হওয়া শিহাব 2015 সালে যোগ দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই জেলা শাখার নেতৃত্ব দিচ্ছিলেন। গত 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে নিজ বাসায় ঢুকে USAIDর সাবেক কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে 5 দুর্বৃত্ত। পরে পালিয়ে যাওয়ার সময় সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া 5 জনের মধ্যে শিহাব একজন কিনা তা নিশ্চিত নয় পুলিশ। এছাড়া শিহাব সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল নাকি এর পরিকল্পনা জড়িত ছিল তাও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 2টি আগ্নেয়াস্ত্রের একটির মালিক যে শিহাব সে সম্পর্কে প্রমাণ পাওয়ার দাবি করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই 5 জনের ভিতরে থাকার বিষয়টি স্বীকার করেনি, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং আমাদের ধারণা এই 5 জনের ভিতরে না থাকলেও ব্যাকআপে সে ছিল এবং সে ইতিমধ্যেই স্বীকার করেছে যে প্রাপ্ত একটি অস্ত্র সেটি সেটির মালিক সে। এছাড়া এই হত্যাকাণ্ড সম্পর্কে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আমাদের অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো মিলিয়ে দেখছি। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান জানিয়েছেন, সিসিটিভিতে ধরা পড়া 5 জনের 3 জনকে শনাক্ত করা গেছে। এছাড়া জানা গেছে, প্রায় 2 মাস ধরে প্রস্তুতির পর মূলত 1 বৈশাখ থেকেই জঙ্গিরা জুলহাজ ও তার বন্ধু তনয়কে হত্যার টার্গেট করে। রূপবান পত্রিকার মাধ্যমে সমকামী অধিকার আন্দোলনের কর্মী হিসেবে ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে জুলহাজকে হত্যার সিদ্ধান্ত নেয় জঙ্গিরা। সমলিঙ্গের অধিকার আদায়ের বিষয়ে তারা কাজ করছিল এবং রূপবান পত্রিকার মাধ্যমে তারা তাদের মতে যে বিভ্রান্তি ছড়াচ্ছিল, ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছিল, এটি এই কারণেই তারা তাদের যে হাইকমান্ড থেকে, অর্থাৎ তাদের যে স্ট্রাকচারাল হাইকমান্ড আছে সেই হায়ারার্কি থেকে তারা এই হত্যাকাণ্ডের নির্দেশ পায়
পুলিশ জানিয়েছে শিহাবকে নিয়ে কুষ্টিয়া, রাজবাড়ী, সিলেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ মন্দিরে ভিক্ষু হত্যার ঘটনায় 2 রোহিঙ্গা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া ও আব্দুর রহিম মিয়ানমারের নাগরিক, অপরজন স্থানীয় ব্যক্তি ছামং চাক। এর আগে নিহতের ছেলে চিং সাউ চাক অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ময়না তদন্তের পর ভিক্ষু মং সু ইউর লাশ নাইক্ষ্যংছড়ি নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে দুর্বৃত্তদের হাতে খুন হন প্রধান ভিক্ষু মং সু ইউ। গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং এসপি মিজানুর রহমান। হত্যার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রবীণ বৌদ্ধ ভিক্ষু, ওনাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, আমি চাই হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। লাস্টে গত রাতে মর্গে পৌঁছায়, তো আমরা আজ সকাল 10টায় এটা পোস্টমর্টম সম্পন্ন করি এবং এই রিপোর্টটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ সুপার এবং সিভিল সার্জন অফিসে যথাসময়ে পৌঁছে যাবে। মামলা এ পর্যন্ত 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। 3 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। আর্থিক বলেন, সব সামাজিক বলেন, সব বিষয়ে আমরা মাথায় আছি। আমাদের বেশ কয়েকটা কারণে আমরা পেয়েছি, সেই কারণগুলোই আমরা এতে এনে তদন্তে বিবেচনায় এনে তদন্ত। প্রবাসী সময় আরো থাকছে। খুলনা ও ফরিদপুর অঞ্চলে 48 ঘন্টার পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনির নিহতের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি। বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে অংশ নিতে ইউরোপ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনে যোগ দেওয়ার আগে 2 দিন তিনি লন্ডনে অবস্থান করবেন। রোববার বাংলাদেশ সময় রাত 9টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এর আগে সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ কয়েকটি দেশের কূটনীতিক। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য উইমেন লিডার্স ফোরামে অংশ নেবেন শেখ হাসিনা। ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। ভালো ফলাফল অর্জনের খবরটি আর জানা হলো না বরিশালের এসএসসি পরীক্ষার্থী সর্বজিৎ ঘোষ হৃদয়ের। অকৃতকার্য হবার খবরে ভবন থেকে লাফিয়ে পড়লে তার মৃত্যু হয়। এর 3 দিন পর জানা যায় 4.67 পেয়ে কৃতকার্য হয়েছে সে। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সর্বজিতের বাবা। অবশ্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদুল নবীর তোলা ছবিতে বিস্তারিত ফিরদাউস সোহাগের রিপোর্টে। বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সর্বজিৎ ঘোষ 11 মে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে হিন্দু ধর্ম বিষয়ে তার ফলাফল অকৃতকার্য আসে। এ ঘটনা জানার পর সে একটি উঁচু ভবন থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। এর 3 দিন পর ওই বিষয়ে A+ সহ 4.67 পেয়ে কৃতকার্য হয়েছে বলে পুনরায় ফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। এ ঘটনায় বিচার দাবি করেন সর্বজিতের বাবা। তারা বলছে যে এখন যান্ত্রিক ত্রুটির কারণে এই ভুল হয়েছে। কেন তারা সময় নিল না যে একটা ছেলের জীবন দিয়ে তারা কি এই আজকে ত্রুটি দেখিয়ে পার পেয়ে যাবে? আমি এর সুষ্ঠু বিচার চাই। পরীক্ষকদের ভুলে এসএসসির ফলাফলে এই বিপর্যয়, বিষয়টি স্বীকার করলেন এই পরীক্ষক। বোর্ড থেকে আমাকে দীর্ঘ 2000 সাল বোর্ড শুরু হয়েছে সেই অবধি আমি এই কাজটি করে আসছি, কিন্তু এবছর কি কারণে কেন যে হলো আমি বলতে পারি না। ভুল এখন তো ভুল, এই জন্য আমি সত্যি দুঃখিত, লজ্জিত। আর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। আমরা তদন্ত কমিটি তৈরি করেছি, তদন্ত কমিটি রিপোর্ট দেবে, এরপরে বিধি মোতাবেক যে ব্যবস্থাগুলি আছে সেই ব্যবস্থাগুলি আমরা। শুধু সর্বজিৎই নয়, শিক্ষা বোর্ডে এবার পরীক্ষকদের ভুলে অনেক শিক্ষার্থীর ফলাফল অস্বাভাবিক আসে। পুনঃগণনায় 1141 জন কৃতকার্য হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সুইফট কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাস উদ্দিন। রোববার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এখনো বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
ম্যালওয়্যার সিস্টেমের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 100 দিনের মাথায় ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন তদন্ত কমিটির আহ্বায়ক ডক্টর ফরাসউদ্দিন। প্রায় 2 মাসের তদন্তে উঠে এসেছে কম্পিউটার ভাইরাস সফটওয়্যার ম্যালওয়্যার সিস্টেমের মাধ্যমে চুরি হয়েছে অর্থ। তবে নিরাপত্তার বিকল্প ব্যবস্থা না থাকা এবং দুর্বল ব্যবস্থাপনার দায় কোনোভাবেই সুইফট এড়াতে পারে না বলে মন্তব্য তদন্ত কমিটির। আর বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ না পেলেও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলোকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেন। এই যে সিস্টেমের একটা ব্যাকআপ থাকার কথা, সেই ব্যাকআপটা তারা করে নেয়। সুইফটকে তার দায় স্বীকার করতে হবে। অস্বীকার করে 100 বার বললেও এটা 1 লক্ষ বার বললেও এটা হবে না। 1.5 মাস ধরে তারা তাদের সিস্টেম থেকে কোনো ইনফরমেশন রিকভার করে রিপ্রোডিউস করতে পারে নাই। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ যে সুইফটের সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই ব্যাপারে অসাবধান, অসতর্ক, অদক্ষ, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু তারা জ্ঞানত এই ডাকাতি বা চুরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এই প্রমাণ আমরা এখনো পাইনি। বাংলাদেশ ব্যাংকের নিশ্চিত তথ্য না পেয়েই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অর্থ ছাড়ের বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য ডক্টর ফরাসউদ্দিনের। সন্দেহ জাগলো, তারপরে পেমেন্ট করলো, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলো, প্রশ্নের উত্তর তারা পাইল না। তাহলে পেমেন্ট করে দিল কেন? যাদের কাছে পেমেন্ট করেছিল তাদের কাছে স্টপ পেমেন্ট কেন করলো না? তবে সমন্বিত উদ্যোগ নিলে ফিলিপিন্সের 5 কোটি 20 লাখ ডলার উদ্ধার হবে বলে মনে করেন তিনি। মামলা মোকদ্দমা করে আমরা সমন্বিতভাবে চেষ্টা করলে বোধহয় সিংহভাগ অর্থ উদ্ধার করতে পারবো। 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর 15% ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না, প্রয়োজনে সময় নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। বিনিয়োগে বাধা হয় এমন কোনো কাজ সরকার করবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী। এমন কিছু করতে আমরা যাব না যেটা আমাদের বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি হয়, এবং এই ভ্যাটের ব্যাপারেও, ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারেও আমরা যত্নবান, আমরা সচেতন, এবং আমরা এটাকে সঠিকভাবেই আমরা করব। আমাদের প্রয়োজন হলে আমরা সময় নেব, কিন্তু ব্যবসায়ীদের উপরে আমরা একসাথে 15% ভ্যাট এটা আমরা চাপিয়ে দেব না। আর এদিকে আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বরাদ্দকৃত অর্থ 14,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রোববার বিদ্যুৎ ভবনে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আসছে অর্থ বছরের বরাদ্দ অর্থ বিদ্যুতের সঞ্চালন এবং বিতরণ লাইনের উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান তিনি। এখন যে সাময়িকভাবে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ডেভেলপমেন্ট বাজেট, হয়তো আকারটা দাঁড়াবে আবার বিদ্যুৎ এবং জ্বালানি সহ হয়তো 14,000 কোটি টাকার মতো দাঁড়াবে। এটা হয়তো পরবর্তীতে কিছুটা বাড়বে। আগামী 4 বছরের মাথায় 108টি কূপ খনন করব আমরা চিন্তা করছি সমগ্র বাংলাদেশ ব্যাপী। আমরা দেখতে চাই এখান থেকে আমরা আশা করছি প্রায় 1200 MMCF মতো গ্যাস আমরা পাওয়ার আশা করছি। প্রবাসের সময় আরো থাকছে। প্রিমিয়ার লিগ ক্রিকেটে 9 জনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিসিবির ক্রিকেট অপারেশনসকে। পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা এবং ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলায় চলছে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ সহ 5 জন মৃত্যুর ঘটনায় করা মামলা সহ 2টি মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে খুলনার 18টি রুটে দূরপাল্লা ও আন্তঃজেলার যান চলাচল বন্ধ রয়েছে। সকালে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঢাকা সহ অন্যান্য জেলায় কোনো বাস ছেড়ে যায়নি। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন বিপাকে। ইজি বাইক সহ অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা দেন অনেকে। দুদিনের এই কর্মসূচির পরও দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন পরিবহন মালিক সমিতির নেতারা। আজকে জানি না যে এখানে যে গাড়িতে যাওয়া যাবে কি যাবে না। এখানে আসছে শুনলাম যে গাড়ি যাবে না। গাড়িতে উঠাইছে, টিকিট কাটছে, টিকিট কাটতে উঠাই বসাইয়া আবার নামাই দিছে। কষ্ট করে যাইতে হইতেছে, এখন আর টাকা বেশি লাগলো যাইতে হইবেই।
এই দুদিনে যদি এটার কোনো সমাধান না আসে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ করে দেশব্যাপী কর্মসূচিদের বৃহত্তর কর্মসূচি দিব। এদিকে ধর্মঘটের কারণে যশোর বাস টার্মিনাল থেকেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এছাড়া বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। ধর্মঘটে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 17 তারিখে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, তো আজকে 15 তারিখে আমাকে যেতেই হবে। 2 দিন 48 ঘন্টার হরতাল, কিন্তু এই অবস্থায় কিভাবে যাব? কোনো গাড়ি নেই, এটা আমাদের জন্য খুব সমস্যা, তো যেতে হবে তো কোনো অবস্থা হলে। একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে গাড়ি দুর্ঘটনা ঘটতেই পারে, তার জন্য যে ড্রাইভারের ফাঁসি হবে এটা কোনো আইনে আসে না। অন্যদিকে খুলনা বিভাগের পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ফরিদপুর অঞ্চলেও ধর্মঘটের ডাক দিয়েছে জেলার পরিবহন মালিক শ্রমিক সংগঠন। এছাড়া মানিকগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা ও ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার প্রবাসের খবর। দেশে বিদেশে যারা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার ফ্রান্সের শার্দুগুল বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। দেশকে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে আরও শক্তিশালী করতে প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান তিনি। বিমানবন্দরে খাদ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ফ্রান্সে নবগঠিত আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন সহ দলের নেতারা। ভারতের পশ্চিমবঙ্গে ইঞ্জিন চালিত নৌকা ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে যাওয়ার সময় বর্ধমান ও নদিয়া জেলার নৃসিংহপুর খেয়াঘাটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী অবস্থান করছিল বলে জানায় সেখানকার রাজ্য পুলিশ বিভাগ। এদিকে দুর্ঘটনার একদিন পেরিয়ে যাওয়ার পরেও উদ্ধারকারী দল ঘটনাস্থলে নাও পৌঁছায় স্থানীয় নাগরিকরা খেয়াঘাটে বাঁধা বেশ কয়েকটি নৌকাতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে। সৌদি আরবের রিয়াদে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এ.কে.এম. রফিকুল ইসলাম। এ সময় কক্সবাজারের সাংবাদিক সুজাউদ্দিন রুবেল সহ 5 টেলিভিশন সাংবাদিকের ওপর বর্বরচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সভায় উপস্থিত বক্তারা। ফারুক আহমদ চান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শেখ রুহুল আমিন বাবুল, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, বায়েজিফ মোতালেব মোল্লা সহ সেখানকার গণমাধ্যম কর্মীরা। ধানমন্ডি থানার কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শ্রমিক দল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক ও থানা সভাপতি বাবুল শিকদার। আহত হয়েছেন ধানমন্ডি থানার নবগঠিত কমিটির সেক্রেটারি আবু কায়সার হামিদ। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে একটি দোয়া অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের উপর হামলা হয় বলে দাবি করেছেন আহতদের সমর্থকরা। তাদের দাবি, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক দল। সেখান থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ করেই তাদের উপর পদবঞ্চিতরা হামলা করে বলে দাবি করেন আহতদের সমর্থকরা। এ সময় তাদের দুজনের মাথা ও পেটে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয় বলেও তারা দাবি করেন। আহত অবস্থায় তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাবুল শিকদারকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরের সময় তিনি মারা যান। আমরা রাস্তা পার হইতেছিলাম, ওই মুহূর্তে আমাদের এনটি গ্রুপ, শহীদ এবং শাহজাহান মাঝি এবং মহানগরের সবুজ এরা সবাই মিলে আমাদের উপরে অ্যাটাক করে, তাদের ক্যাডার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে এবং আমার নেতা বাবুল সর্দার এবং সেক্রেটারি কাসর বাইরে তারা কোপায় চাপাটি দিয়ে এবং অস্ত্র নিয়ে তারা আসছে। দ্বন্দ্ব কমিটি নিয়ে একই দ্বন্দ্ব, ধানমন্ডি থানা শ্রমিক দল নিয়ে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন ব্যান্ডদল জলের গানের গায়ক ও অভিনেতা রাহুল আনন্দ। রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে
পড়ে আহত হন রাহুল। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি দীর্ঘদিন ধরে মঞ্চনাটক ও নাট্যদল প্রাচ্য নাটের সাথে যুক্ত। তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন নাট্য ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীরা। নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে হয়রানির অভিযোগে রাজধানী সহ সারা দেশে বন্ধ রয়েছে আগুরা, মিনাবাজার, স্বপ্নসহ সব ধরনের চেইন শপ। ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে সারা দেশে কার্যক্রম বন্ধ থাকে আগুরা, মিনাবাজার, প্রিন্স বাজার, স্বপ্ন, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেভ, আলমাস আমান সহ সব সুপার শপের। তবে সাময়িক অসুবিধা হলেও সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন গ্রাহকরা। ক্রেতারা বলছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বার্থে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা উচিত। অন্যদিকে হয়রানি না করে নিয়মতান্ত্রিকভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সহ আওয়ামী লীগ ও 14 দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। পরে নিহত শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় অংশ নেন তারা। এ সময় অচিরেই দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আমি অত্যন্ত গভীর বেদনা নিয়ে রেজাউল করিম সিদ্দিকী সাহেবের কন্যার কথা শুনছিলাম। আমি জানি তার কষ্টটা, আমি বুঝি, কারণ আমি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডের একজন পরিবারের সদস্য। যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, নিজেরাও বিশ্বাস করি এই সরকার আমলেই এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনে সুপর্দ করা হবে। 30 মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে আগামী 20 মে থেকে 15 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এই সংক্রান্ত একটি সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশে কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিটি মুহূর্তে যখন মানুষকে তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করতে হয়, সেই মুহূর্তে জিয়া রহমানের নাম আমরা আজকে সবচেয়ে বেশি করে স্মরণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের এই 35তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে গোটা জাতিকে নতুনভাবে উজ্জীবিত করবার একটা উদ্যোগ গ্রহণ করি। আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 15 দিনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, মূল দল, আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এবার দেশের বাইরের খবর। ইরাকের রাজধানী বাগদাদের একটি গ্যাস প্ল্যান্টে আইএসের আত্মঘাতী হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 6 জনই ছিল আত্মঘাতী হামলাকারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। রোববার সকালে বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি এলাকার একটি গ্যাস প্ল্যান্টের প্রবেশপথে 3টি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে এই হামলা চালানো হয়। এ সময় আরও অন্তত 6 জন আত্মঘাতী হামলাকারী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে কয়েকটি গ্যাস ট্যাঙ্কও বিস্ফোরিত হয় বলে জানান প্ল্যান্টের কর্মকর্তারা। নিহতদের মধ্যে বেশিরভাগই গ্যাস প্ল্যান্টের শ্রমিক হলেও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও ছিলেন বলে জানা গেছে। Before he segues into footage of him driving the explosive rigged vehicle. ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 9 জনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই না, এদের মধ্যে 4 জন বোলারের বিরুদ্ধে 3 বার করে অভিযোগ দিয়েছেন ম্যাচ রেফারি। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কু। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের আগে ক্রিকেট অপারেশনসের কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলেও জানানো হয়। এদিকে বিসিবি অভিযুক্ত বোলারদের ব্যাপারে নিয়েছে বিশেষ পরিকল্পনা। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্ট।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুই বোলারের ব্যাপারে প্রশ্ন ওঠার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ এর আগে ঘরোয়া ক্রিকেটে দেশের অনেক ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকলেও তা আমলে নেয়নি বিসিবি। তাই তো চলমান প্রিমিয়ার লিগে দূরবীন চোখ রেখেছে বোর্ড। লিগে মাত্র 6টি ম্যাচে একাধিকবার অভিযোগ উঠেছে 9 জন বোলারের বিরুদ্ধে। আজকে ওঠার মতো খবর হলো এর মধ্যে 4 জন বোলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 3 বার করে। অ্যাকচুয়ালি আমি নামটা বলতে রাজি না, এরকম আরো অলরেডি 3-4 জন আছে যারা 3 বার অলরেডি তারা ওয়ার্ল্ড ম্যাচ ম্যানেজার কর্তৃক রিপোর্ট হয়েছে তাদের নাম। কোনো বিশেষ একজনের কথা বলতে চাই না। টোটাল আমি আপনাকে যা বলেছি তাতে প্রায় 8-9 জন। ওই 4 জনের মধ্যে নাইম ইসলাম জুনিয়র ও আসিফ আহমেদ রাতুলের নাম জানা গেছেন। আরো বাকি 2 জন। প্রিমিয়ার লিগের পর তাদের বোলিং অ্যাকশন শোধরাতে 1.5 মাস পুনর্বাসনের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যারা অ্যালিগেশনের মধ্যে আছে তাদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে। জাতীয় দল গঠনের ক্ষেত্রে যদি যে ইম্প্যাক্টগুলো হয় সেগুলো যদি আমরা সেফ রাখতে চাই তাহলে আমার মনে হয় আমাদের খুব কঠিনভাবে কিছু সিদ্ধান্ত নিতে হবে। রিহ্যাবিলিটেশন ক্যাম্পে বা তার আগে আমরা প্লেয়ারদের ওয়ার্ন করব টু কারেক্ট ইউর অ্যাকশন, না হলে লিগের পর আমাদের রিহ্যাব ক্যাম্পে যেতে হবে। তবে আশার খবর হলো আইসিসি থেকে প্রশ্ন ওঠা জাতীয় দলের 2 বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি এছাড়াও অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার সঞ্জিত শাহ প্রিমিয়ার লিগে খেললেও তাদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেনি ম্যাচ পরিচালকরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে সোমবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে টানা 2 ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া প্রাইম দোলেশ্বর। দিনের অপর 2 ম্যাচে ফতুল্লায় আবাহনীর প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি, আর বিকেএসপিতে লড়বে প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। 3টি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। জয়রথ ছুটিয়ে চলেছে মোহামেডান। ব্যাটে বলে লড়ছে সমান তালে। 6 রাউন্ড শেষে 5 জয় নিয়ে টেবিল লিডার এখন মুশফিকের দল। তার উপর আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসে টয়টম্বুর মোহামেডান শিবির। ছন্দে থাকা এনামুল হক জুনিয়র, নাইম ইসলাম জুনিয়র, শুভাশিস রায়দের নিয়ে গড়া বোলিং ডিপার্টমেন্টের পাশাপাশি ব্যাটিংয়ে রানের ফোয়ারা ছোটাচ্ছেন দলটির শ্রীলঙ্কান টপ অর্ডার উপল থারাঙ্গা। ফর্মে আছেন অধিনায়ক মুশফিকও। আর প্রাইম দোলেশ্বরের বিপক্ষেও লাইনচ্যুত হতে চায় না তারা। আসলে চ্যাম্পিয়ন কিংবা সুপার লিগের চিন্তা এখন নাই, আমাদের চিন্তা হচ্ছে একটা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে ভালো করার। রূপগঞ্জ, গাজী ট্যাঙ্ক ভালো টিমের সাথে ম্যাচ, আবাহনী ভালো টিমের সাথে জিতেই আসছি, সো আমাদের কনফিডেন্স আছে। আমরা যদি ফার্স্ট 10 ওভার ওই সুবিধাটা নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য চেস করাটা ইজি। তবে প্রথম 4 রাউন্ডে প্রাইম দোলেশ্বরকে হারের বেদনা ছুঁতে না পারলেও পা পিছলে টানা 2 ম্যাচ জয়হীন ফরহাদ রেজারা। তাই যেন সতর্ক হয়েই নামবে তারা। মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিং মোকাবেলা করতে এ আসরে 2 সেঞ্চুরি করা ইমতিয়াজ হোসেনের সঙ্গে রকিবুল নাসিররা জ্বলে উঠলে দারুণ এক লড়াই হবে, সন্দেহ নেই। চিন্তা তো একটু তো আছে, আর আমরা এখান থেকে কামব্যাক করার চেষ্টা করতেছি আর কি। কোথায় আমরা ভুল করেছি আর কোথায় করলে ভালো হতো। 2 ম্যাচে আমরা লোয়ার অর্ডার যারা ব্যাটিং করতেছে তারা সেরকম ক্লিক করতে পারেনি, সো আমরা ওই ব্যাটিং এর উপরেই আর কি একটু বেশি মনোযোগ দিচ্ছে। এদিকে আসরের অন্যতম ফেভারিট দল হলেও তেমন সুবিধা করতে পারছে না আবাহনী। তবে ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ক্যাম্পে যোগ দেয় ব্যাটিং ডিপার্টমেন্টের ধার আরো বেড়েছে তাদের। আর তারকা সমৃদ্ধ দলটির বিশ্বাস তারা দুটি ছড়াবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষেই। মনোজ তিওয়ারি অ্যাড হতে ব্যাটিং লাইনআপটা আরো স্ট্রং হয়েছে। এখনো যদি 5টা খেলা আমরা ভালো খেলতে পারি তাও কিন্তু চ্যাম্পিয়ন রেসে থাকা সম্ভব। লিগের 6ষ্ঠ রাউন্ড শেষ। সুপার লিগ নিশ্চিত করতে বাকি পথটায় সব দলকে লড়তে হবে সমানে সমান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। প্রথম দল হিসেবে এবারের আসরের প্লে অফ নিশ্চিত করল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাবকে 7 উইকেটে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। মোহালিতে আগে ব্যাট করে 179 রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে ওয়ার্নার, যুবরাজদের দুর্দান্ত ব্যাটিংয়ে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। দলীয় 33 রানে পাঞ্জাব অধিনায়ক মুরলী বিজয়কে সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। তবে হাশিম আমলার ব্যাটে এগিয়ে যেতে থাকে পাঞ্জাব। টি-20তে প্রথম সেঞ্চুরির খুব কাছে গেলেও 56 বলে 96 রান করে সাজঘরে ফেরেন আমলা। শেষ দিকে গুরকিরাত সিং ও ডেভিড মিলারের ক্যামিওতে 179 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। কাটার মাস্টার মুস্তাফিজ 4 ওভারে 32 রান দিয়ে নেন 1 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন ধাওয়ান ও ওয়ার্নার। দলীয় 68 রানে ধাওয়ান ফিরে গেলেও আসলে ষষ্ঠ 50 তুলে নিয়ে ওয়ার্নার আউট হন 52 রানে। এরপর দীপক হুদা 34 রানে ফিরে গেলেও যুবরাজ সিং এর
24 বলে 42 রানের ঝোড়ো ইনিংসে 2 বল হাতে রেখে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে, সোমবার তোলা হবে আদালতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 2 আবেদন উচ্চ আদালতে খারিজ, জয়কে নিয়ে কটূক্তি করায় তদন্তের নির্দেশ। রাজধানীর কলাবাগানে জুলহাস তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তারকৃত সদস্যের 3 দিনের রিমান্ড, জড়িত 3 জনের পরিচয় পাওয়ার দাবি ডিএমপির। রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী, বাংলাদেশ ব্যাংকের কারো জড়িত থাকার প্রমাণ মেলেনি বললেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। বরিশালের শিক্ষা বোর্ডের ভুলে প্রাণ গেল এক মেধাবী পরীক্ষার্থীর, ছেলের মৃত্যুর পর কৃতকার্যের খবর জানলেন বাবা, বিচার দাবি। এবং আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর 15% ভ্যাট চাপিয়ে দেয়া হবে না জানালেন বাণিজ্যমন্ত্রী, বিনিয়োগে বাধা হয় এমন কোনো কাজ করবে না সরকার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান প্রতি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে আপনার মোবাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।